সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। উৎসবের এই আনন্দময় দিনে আমরা যখন সবাই প্রিয়জনদের সাথে সময় কাটাই, তখন আমাদের কৌতূহল জাগে নিশ্চয়ই যে সমাজের পরিচিত যেসব মুখ, তাদের ঈদ আসলে কেমন কাটে। বিশেষ করে রাজনীতির মাঠের তীক্ষ্ণ যুক্তি আর আপসহীন কণ্ঠস্বর যখন ঈদের আমেজে কিছুটা নমনীয় হয়, তখন সেই আড্ডাটা আসলে জমে ওঠে দারুণভাবে। আজকের এই ঈদে ঈদ আলাপে আমরা যে প্রোগ্রামের নাম আসলে কড়া আলাপ, সেই কড়া আলাপের কড়াটা কেটে দিয়েছি, আমরা নাম দিয়েছি আলাপ, যাতে আলাপটা সাধারণ আলাপ হয়। আমরা হাসছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এইবারের ঈদটা তো ডেফিনেটলি আলাদা। মানে আগের বছরও তো মানে আওয়ামী লীগ ছিল না, তারপরে আন্দোলন, পরবর্তীতে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো এইবারের ঈদ কি একটু আলাদা সারা জীবনের ঈদগুলোর চাইতে? একটু আলাদা, কারণ ওই সময় ছিল ঈদের সময় একটা সাফোকেশনের মধ্যে ছিল আমাদের ঈদটা। আর শেখ হাসিনা, কোনো কথা বলা যায় না, কোথায় কি করব সেটা। এখন একটু ফ্রি। তবে আমার গতকালকে মানে এই একটা রিয়ালাইজেশন হয়েছে, সেটা হলো আমরা কিন্তু দিন শেষে একটা জেলের মধ্যে আছি। অর্থাৎ জেলার চেঞ্জ হয়, একটা ফেস যায় আর একটা ফেস আসে। আপনি চিন্তা করেন, আমাদের যে ভূখণ্ডটা রয়েছে চারদিকে কাঁটাতার রয়েছে এবং সেখানে আছি। তো আমরা একটা স্লাম বা বস্তি, যেরকম মুম্বাই বস্তি থাকে, বিহারি ক্যাম্প থাকে, আমরা একটা ক্যাম্পের মধ্যে আছি, সেখানে আমাদের ঈদটা হচ্ছে। তবে ঈদের বিষয়টা তো নট অনলি যে জিওপলিটিক্যাল জায়গা থেকে, এটা তো আল্লাহর সাথে একটা কানেকশনের জায়গাও আছে, যে আমরা একটা সংযমের মাস শেষ করেছি এবং পরবর্তীতে সবাই উদযাপন করতেছি যে সুস্থভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সবার মধ্যে আনন্দটা, অনুভূতিটা শেয়ার করে নেওয়া। তো এই বছর আনন্দ অনুভূতি শেয়ারটা একটু সবার মধ্যে একটু ছড়িয়ে পড়েছে। সবাই একটা নতুন ডেমোক্রেসির দিকে যাত্রা শুরু করেছে। যদিও আমরা ফুল শুরু করতে পারি নাই, তবু যে না, মনে মনে যে পাগল যেভাবে সুখ নেয়, সেভাবে তো একটু সবাই সুখের মধ্যে আছে। আচ্ছা, মনে মনে সুখের মধ্যে আছেন। এই ঈদে মানে গিফট বেশি আসছে না বেশি দিতে হয়েছে? গিফট আমি বেশি দিতে হয় নাই, তবে আমাকে কয়েকটা পাঞ্জাবি দিয়েছে। একটা সময় আসে যখন রেসপন্সিবিলিটি তো হয়তো আব্বু আম্মু, কিন্তু আমাদের জায়গাটা হলো রাজনীতিবিদ, অর্থাৎ আপনি যত দিবেন আসলে শেষ বলে কোনো কিছু নাই। তো আমাদের কাছে ঈদের সময়টা চলে আসে ভোটার যারা, নেতাকর্মী যারা, তাদের প্রায়োরিটি। অর্থাৎ একটা সময় যেমন আমাদের ফ্যামিলি প্রায়োরিটি থাকে, তখন ভোটার অথবা, কারণ তাদের অনেক বেশি তাদের সাথে সময় কাটানো হয়। কারণ রাজনীতি যারা করে, তাদের ফ্যামিলি সার্কেলটা যারা পলিটিক্স করে, ভোটার যারা অথবা সহযোদ্ধা যারা, তাদের সাথে একটা ফ্যামিলি বন্ডিং গড়ে ওঠে। ফলত ঈদের আগে তাদের সাথে দেওয়া নেওয়া গিফট, এই বিষয়টা একটু বেশি থাকে। আর তারপর আজকে যে পাঞ্জাবিটা পরে আসছেন, খুব প্রিয়জন, স্পেশাল কেউ এবং বিশেষ ডিমান্ড বলেছে নাকি যে না, টিভিতে তুমি এই প্রোগ্রাম এই পাঞ্জাবিটা পরবা? ও আচ্ছা, এই পাঞ্জাবিটা হলো আমি ইলেকশনের সময় বলেছিলাম যে সব ভোটারদের বাসা যাবো, দাওয়াত খাবো। এবং আমার বেসিক্যালি, কারণ আমি ভোটারদের অনেক কিছু করতে পারি নাই, ফলত আমি বলছি আপনাদের ধন্যবাদ দিতে আসবো। তারা এটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি এক ভোটারের বাসায় হলো দাওয়াত খেতে গিয়েছি, সে আমাকে এটা গিফট করেছে। আচ্ছা, এজন্য তার সম্মানার্থে। একজন যেহেতু দিয়েছে, এটা অনেকেরই হয়তো মনে মনে থাকতে পারে যে ঠিক আছে, নাসির উদ্দিন পাটোয়ারিকে আমি একটা পাঞ্জাবি দিই। না, অনেকেই বলতেছে যে ভাই আপনাকে তো পাচ্ছি না, আপনার জন্য পাঞ্জাবি কিনে আমি ঘুরতেছি। তো অনেকেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসা পেয়েছি। এটা আমি মনে করব যে মানে এটা একদিকে হলো অনেক রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধের জায়গা, আমাকে আরও বাড়িয়ে দিচ্ছে। অনেক মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, নট অনলি যে কল দিচ্ছে, কথা বলছে, তা বলতেছে ভাই আপনাকে কিছু দিতে চাই, কি দিতে পারি। আমি বললাম না, কিছু লাগবে না, ভোটটা দিয়ে না, এটাই আমার হলো পরবর্তীতে লাগবে। তো আমি ভোটার কানেকশনটা, অর্থাৎ কিভাবে একজন ভোটারে আরও ক্লোজে যাওয়া যায়, সেই জিনিসটার আমি কাজ করছি। তো এই ঈদে যেটা আমি করছি, সাধারণত ঈদে যারা পলিটিক্যাল পার্সন, তো পলিটিক্সের একটা হলো জনগণ, আর একটা হলো পার্টি বা হায়ার বলে একটা জিনিস আছে, যে এস্টাবলিশমেন্টের অংশ, যে একটু যারা সচিবালয়ে আছে তাদেরকে একটু ফোন দেওয়া, বড় বড় রাজনীতিবিদ যাদেরকে একটু ফোন দেওয়া, কানেকশন, নেটওয়ার্কিংটা বিল্ড আপ করা। আমি এটা বাদ দিয়ে দিয়েছি একদম। কেন? আমি মনে করি যে ভোটারদের চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই। এটা আমাকে এই ইলেকশনের একটা রিয়েলাইজেশন আমার, অর্থাৎ জনগণ। ফলত আমি তাদের কাছে বেশি বেশি যাই, কারণ আমি যদি একটা ক্রিমিনাল বা বড় বড় এস্টাবলিশমেন্ট অথবা একদম ভালো মানুষও তার সাথে বসি, তার সাথে অনেক বেশি এক্সচেঞ্জ আসে। আর যারা ভোটার, তারা আপনাকে উজাড় করে ভালোবাসা দিবে, আপনার সাথে এক্সচেঞ্জের বেশি সম্পর্ক থাকে না। আপনি শুধু তার কাছে থাকবেন, তার হৃদয়ের কথাটা বলবেন, এবং তার চেয়ে পাওয়ারফুল পৃথিবীতে কোনো আর বোম নাই। এবং সেই ভোট দিয়ে আপনার আপনি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছেন, এস্টাবলিশমেন্ট, দুর্নীতির টাকা সব কিছু দিয়ে সে এটাতে দলিসাৎ করে দিবে।
সো না কিন্তু সে পাওয়ারফুল জায়গা থেকে ভোটারদের উপরে কোনো কিছু নাই। কিন্তু ভোটারদের যেমন আপনার দাবি ছিল যে আপনি ভোট পেয়েছেন ঠিকই, কিন্তু জিতিয়ে দেওয়া হয়েছে আরেকজনকে। জি তো সেটা যদি হয়েও থাকে, জি সেটা তো করেছে এস্টাবলিশমেন্ট। জি, তো তাদের সাথে নেটওয়ার্কিং না থাকলে কেমনে হবে? আমি তো এটা ভাঙতে চাই, এটা একদম ভেঙে চুরমার করে দিব। কারণ আমরা তো একটা অভ্যুত্থানের পরে নিউ সেটেলমেন্ট চাই। এখন ওল্ড গার্ডসটা তো তাদের যেই সিস্টেমটা আছে, যে সিস্টেমের কারণে তো অলরেডি ফেইল্ড বাংলাদেশ, অর্থাৎ দুদক ফেইল্ড, নির্বাচন কমিশন ফেইল্ড, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো ফেইল্ড হয়ে গিয়েছে। ফলত ওইটা তো আমার আর দেখার কোনো কিছু প্রয়োজন নেই। যেটা ফেইল্ড, যেটা ব্যর্থ, ওইটা থেকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। ফলত তারা তাদের সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন সব কিছুই করবো, কারণ আমরা তো নতুন সিস্টেম করতে চাই। আচ্ছা, ছোটবেলা থেকেই একটু ডান পিঠে ছিলেন এইরকমই, মানে আপনাকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই নির্বাচনে বিশেষ করে, এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তিনি তখনও অসুস্থ, এবং আপনিও স্ট্যাটাস দিয়েছেন যে তাকে, মানে তার সুস্থতা কামনা করে, তো আল্লাহ তাকে সুস্থ করুক। এই আনন্দের সময়টায় হয়তো তার পরিবারের সাথে সে ভালো সময় কাটাতে পারতো, এবং তারা যেহেতু এস্টাবলিশ রাজনীতিবিদ, তাদের আরও ব্যস্ততা হয়তো বেশি থাকতো, সেই জায়গায় তিনি সময় কাটাতে পারলেন না। আপনি যেখানে নির্বাচন করেছেন এই আসনটাতে, ধরেন আপনাকে যেভাবে সামনে আসছেন সেই জায়গাটা এক বাংলাদেশের নতুনত্ব। রাজনীতিবিদদের ক্ষেত্রে এরকম হিউমার, এইরকম আনন্দদায়ক বিষয়ে বা এইরকম সবার চোখ ঢাকা আটের দিকে, এইরকম একটা জায়গা আপনি কিভাবে তৈরি করলেন? এটা কি ইচ্ছাকৃত নাকি আপনার ছোটবেলা থেকে আপনি এরকম? প্রথমত মানে আমি ভোটার যারা তাদেরকে অনেকগুলা অডিয়েন্সকে কয়েকটা ভাগে আমি ভাগ করেছি। লাইক দ্যাট, এখানে কিন্তু সবগুলো পলিটিক্যাল পার্টির কেন্দ্রীয় অফিস, ফলত তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে, এবং এখানে বাইতুল মোকাররম থেকে ইসলামিক যারা, তাদেরও একটা বড় ডোমিনেন্সের জায়গা থাকে। তো আমি তো প্রথমে একদম ক্যাম্পেইনে নেমেছিলাম, একটা পেজ খুলেছি, তো আমাকে সবাই মেসেজ দিয়েছে যে আপনি ওসমান হাদির ভাইয়ের মতন ক্যাম্পেইন করতে হবে। তো আমি মসজিদে গিয়েছি, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, যখন সবাই বের হতো তখন আমি সবার সাথে লিফলেটটা ধরিয়ে দিতাম বা কথা বলতাম। তো এটা ছিল আমার একটা, যে যারা ইসলামিক পিপল, রিলিজিয়াস পিপল, তাদের কাছে। তো এরপরে আমি আবার দেখলাম যে যারা ছোট ছোট বাচ্চা, ওরা কিন্তু বাবা মাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, এবং এরা গণ অভ্যুত্থানটা ডিরেক্টলি তারা দেখেছে। ফলে তাদের জন্য আমি ফান হিউমারের মধ্যে একটা ক্রিয়েশন করলাম। আবার এই যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য আলাদা কমিউনিকেশন করলাম, যারা জেএনজি আছে তাদের জন্য আলাদা কমিউনিকেশন করলাম। এবং সেখানে পরবর্তীতে যখন আমি পথে পথে আমাকে কেউ বিরক্ত করেছে, তখন তার জন্য একটু কমিউনিকেশন করলাম। এবং ঢাকা আটটা নট অনলি যে একজন প্রার্থীকে শুধু কম্পিটিটরকে হ্যান্ডেল করতে হয়, এটাকে ন্যাশনাল পলিটিক্সও হ্যান্ডেল করতে হয় এখানে। যেমন এখানে ইনকিলাব মঞ্চ ছিল, ডাকসু ছিল, শিবিরের কেন্দ্রীয় কমিটি ছিল, তারপরে 11 দলীয় জোটের সবগুলো সেন্ট্রাল অফিস এখানে ছিল, তারপরে এস্টাবলিশমেন্টের সচিবালয় এখানে ছিল, যমুনা এখানে ছিল। তো আমার অনেক পথ ক্রস করে হলো ওই জায়গায় যেতে হয়েছে। তো প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আলাদা আলাদা আমার কানেক্টিভিটি করতে হয়েছে। তো হয়তো মিডিয়ার মাধ্যমে কোনো বিষয় এসেছে, কোনো বিষয় আসে নাই আমার। আচ্ছা, কিন্তু ছোটবেলা থেকেই মানে আমি বেসিক্যালি আমি তো মার্কেটিংয়ের স্টুডেন্ট। ফলত আমি যখন বাচ্চার সাথে কথা বলবো, আমি যখন ক্যান্ডি চকলেটের বিজ্ঞাপন দিব, তো সেখানেও তো আমি খুবই মানে সিরিয়াস মোডে কোনো কিছু করবো না, ফান, ক্যান্ডি খাও। আবারে আমি যখন চিজ বার্গার বা কোনো কিছু, সেটাতে এক ধরনের কমিউনিকেশন করব। অথবা আমি যখন সিরিয়াস কোনো প্রোডাক্ট, লাইক দ্য মেডিকেল প্রোডাক্ট যেটা জীবন বিনাশ করতে পারে, ওইটা এক ধরনের কমিউনিকেশন করব। সো কমিউনিকেশন তো ডিফারেন্ট পয়েন্টে একসাথে করে তারপরে হয়তো ডেলিভারি করতে হয়। এটা টাফ ছিল না। ডান পিঠে বা ছোটবেলা থেকে এই ধরনের ক্যারেক্টারের কথা জিজ্ঞেস করলাম এই কারণে যে আপনি গ্রামে বড় হয়েছেন, আপনি চাঁদপুরের মানুষ। সেই জায়গায় গ্রামের ক্ষেত্রে যে ছেলেরা যেটা করে আর কি, যে ডাব চুরি করে খায়, রস চুরি করে খায়, এগুলো করতেন না? না, এটা আমি করার সুযোগ পাই নাই, বিকজ দ্যাট আমার ছোটবেলা থেকেই মানে পড়াশোনাটা বেশি আগ্রহ ছিল। আচ্ছা, তো আপনার স্কুল ক্লাসের রোল এক থাকতো সবসময়? 1, 2, 3 এর মধ্যেই থাকতো। তো দেখা গেছে আমার পড়াশোনার পরে যতটুকু হয়তো পত্রিকা পড়তাম অথবা একটু থিঙ্কিং করতাম, তো ওই সময়টা যে প্রতিবেশী যারা আছে ওদের সাথে যে খেলাধুলা করে, ওই টাইমটা আসলে আমি স্পেসটা পাইতাম না। আর আমি খেলতে যাইতাম মাঝে মধ্যে, ওটাতে আমার টানতো না। কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একাডেমিশিয়ান হওয়া, বা চিন্তা জগতে থিঙ্কিং লেভেলে একটু কাজ করা। তো ফলত ওই জায়গাটা থেকে আমার এই দিকটায় বেশি আগ্রহ ছিল। আর একটু টাইট স্কেজুলের মধ্যে আব্বু রাখতো, ফলত এটা আমাদের সম্ভব ছিল না। আর আমাদের বাড়িটা ছিল একা বাড়ি, অর্থাৎ
অনেক বংশধর আমাদের পাটোয়ারি বংশ, একসাথে আমরা অনেকগুলো ফ্যামিলি ছিলাম, পরে আমরা একা বাড়ি করে চলে আসি। তো ফলত একা বাড়িতে থাকার কারণে দেখা গেছে নিজেদের সাথে ফ্যামিলির সাথে বেশি, ওই সার্কেলের সাথে অত বেশি কানেকশনটা হয়নি। সার্কেল, এই যে এনসিপির বৈষম্য বিরোধী আন্দোলন অথবা নাহিদ আসিফদের সাথে যোগাযোগটা, এইটা কিভাবে, মানে ঢাকায় আসার পর, মানে ইউনিভার্সিটিতে থাকাকালীন? হ্যাঁ, ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি তো ইউনিভার্সিটিতে যখন হল লাইফে ছিলাম তখন তো ছাত্রলীগে বিরক্ত হয়ে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমিও রাজনীতি করব। তো তখন তো অ্যাক্টিভিজম শুরু করি। এবং কোন হলে ছিলেন? আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হলে ছিলাম। তো একদিন এক ছাত্রলীগের ছেলে আইসা বলতেছে যে এই সুরে বাচ্চা এই প্রোগ্রামে যাবি না কেন? ও আমার মানে ব্যাচমেট ছিল, তো আমি খুবই আশ্চর্য হয়েছি। ফানের সুরে নাকি সিরিয়াসলি? এটা সিরিয়াসলি আমাদেরকে, মানে যারা একটু ছাত্রলীগের পোস্টেড ছিল বা সিরিয়াস পলিটিক্স করতো, তারা তাদের সহযোদ্ধা তাদেরকে অনেক খুব বাজেভাবে ট্রিট করতো। লাইক থাকে না অনেক বস অফিসে যারা তার অধীনস্থ কর্মকর্তা, তাদেরকে খুব বাজেভাবে ট্রিট করা। তো ওইখানে ব্যাচমেট হইলো আপনার যারা একটু সিনিয়র পোস্টে চলে যাও, তারা ওই ধরনের ট্রিটমেন্টে যায়। এটা নট অনলি ইন দ্য ছাত্রলীগের পলিটিক্স, এটা বিএনপি অথবা অন্য জায়গায় এই কালচারটা আছে। তো তখন আমার মনে হলো যে আমার যদি মান মর্যাদা স্বকীয়তা নিয়ে বাঁচতে হয় তাহলে আমারও সেই জিনিসটা করতে হবে। পরে আমি ইউনিভার্সিটি একটা দেওয়ালে একটা লেখা দেখেছিলাম, পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হলো শোষিত আর একটা হলো যারা শাসন করে, এছাড়া পৃথিবীতে আর কোনো ভাগ নেই। তো আমি যদি শোষিতই থাকি তাহলে আমি যারা শাসন করে ওদের ভাগও একটু যেতে হবে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে অ্যাক্টিভিজমে জড়িত হওয়া। তারপর আমার ছাত্রলীগ আর কখনো কিছু বলতে পারে নাই, আমি আমার মতন চলেছি। তো ডাকসু মুভমেন্টের পরে একদিন আমরা আন্দোলন করতেছিলাম যে ডাকসুটা তো তখন ভোট চুরি করা হয়েছিল, নূর এবং আক্তার জিতেছিল। তো আমরা যে প্যানেল ছিলাম সেখান থেকে আমরা বলেছিলাম আমরা ডাকসু বয়কট করব। ওই সময় তারা করে নাই, এটা আলাদা প্রাসঙ্গিক আলোচনা। তো ওইখানে আমি দেখলাম যে মাহফুজুল একটা ক্যামেরা নিয়ে ঘুরতেছে, তো পরে ওর চুল বড় বড় ছিল। তো আমি তো মিছিলের সামনে সবসময় থাকতাম, তো আমি ওকে ডাক দিলাম যে তুমি, বললো ভাই আমি একটা ডকুমেন্টারি করতেছি, এই যে ডাকসুর পরে যে মুভমেন্টগুলো হচ্ছে। তারপরে আড্ডা কথাবার্তা, তারপরে আমি দেখলাম যে ওর মধ্যে একটা থিঙ্কিং লেভেল ক্যাপাসিটিটা অনেক ভালো। তারপরে আড্ডা গল্প, ইন্ডিয়ান পলিটিক্স, নেপাল পলিটিক্স এবং আমাদের হিস্টোরিক্যাল যে পলিটিক্যাল লাইনগুলো রয়েছে সেগুলো আড্ডা গল্প। এর মধ্যে হলো আমি একদিন একটা ইভেন্ট খুলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এটাতে 10K তখন মানে মেম্বার লাইক ছিল। ফেসবুকে একটা ইভেন্ট খুলছিলাম, ইন্ডিয়ান যে ফেসিস্ট রিজিমটা যে চলতেছে এবং বাংলাদেশেও যে তাদের এই কাঠামোটা মানে খুবই গভীর হয়ে উঠতেছিল। আবরার ফাহাদের ওই সময় আমি একটা ইভেন্ট খুলতেছিলাম। তো পরে নাহিদের সাথে হলো সেন্ট্রাল লাইব্রেরির সাথে সামনে আমার দেখা। তো ওই সময় ও বললো ভাই এই ইভেন্টটা নূরকে দিয়ে করাই আর, নূর তখন ডাকসুর বিপি। তো আমি বলছি ঠিক আছে করাও, নো প্রবলেম। তো ওর তখন একটু পলিটিক্যালি প্রবলেমে আছে, কোনো ইভেন্ট পাইতেছে না, কারণ পলিটিক্স যাদের প্রয়োজন তাদের কিন্তু ইভেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ কোন জায়গায় পলিটিক্সটা থ্রো করবে ওই জায়গাটা প্রয়োজন। তো এই জায়গাটা আমি একটু বেশি কাজ করতাম, কারণ আমি পলিটিক্সের স্ট্র্যাটেজিক যে সাইডটা, কৌশলগত জায়গাটা আমি দেখি। তো পরবর্তীতে নূরও এটাতে এঙ্গেজ হলো, সে নিল। পরে নাহিদ বললো যে ওটাতে ভালো একটা সাকসেস তাদের আসলো। তো এরপরে আড্ডা গল্প, তারপর আমি যখন রাজু ভাস্কর্যে বসেছিলাম সীমান্ত হত্যা, ওইখানেও নাহিদ ক্লোজলি আমার সাথে কাজ করেছে, ওই সময় আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমরা একটা আলাপ চালু করেছিলাম সীমান্ত আড্ডা, যেটা অর্থাৎ সীমান্তে যে মানুষগুলো মরে ওই মানুষগুলোর জীবন কল্প কাহিনী অথবা আমাদের সীমান্ত নিয়ে যে চিন্তা ভাবনাগুলো আমরা শেয়ার করার জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আলোচনা শুরু করি। কিন্তু সরকার বিরোধী কোনো অবস্থানে বা ডিরেক্ট এরকম কোনো আন্দোলনে আপনারা করেন নাই? পুরোটাই তো সরকার বিরোধী ছিল না, সরকার বিরোধী, কিন্তু সরকারের যে স্টাবলিশমেন্ট, ধরেন তখন আওয়ামী লীগ সরকার আছে এবং এই সরকার বিনা ভোটে, এবং তারপর পরই তো 18 নির্বাচনের কথাই তো বলবেন, যে তারপর 18 নির্বাচন হলো, সেই নির্বাচনের পরও আপনারা কোনো মাঠে নামেন নাই, যে এই নির্বাচন হয় নাই? আমরা তো পুরোটা সময় মাঠে ছিলাম। আমাদের কি নির্বাচনে শেখ হাসিনা কত ভোট পাইছে ওইটা আমাদের কাছে ফ্যাক্ট না, আমাদের কাছে সিস্টেম ছিল ফেসিস তাকে হলো বিদায় হইতে হবে, মানে সে যে ভোট করতেছে ওই ভোটের অধিকারই তো তার নাই। কিন্তু আপনাদের এই বিষয়গুলো তখন মিডিয়াতে আসে নাই ওইভাবে, বা কেউ করে নাই, আপনারা নিজেরাও কি পোস্ট করতেন ফেসবুকে? হ্যাঁ, আমাদের প্রচুর ইভেন্ট হয়েছে তো ক্যাম্পাসে। আমরা যখন বিসি অফিসে মাইর খেয়েছি, ক্যাম্পাসে আন্দোলন করেছি, এগুলো মিডিয়াতে প্রচুর এসেছে। আমরা টানা দেখা গেছে কোনো কোনো আন্দোলন আমরা 3 মাস চালিয়েছিলাম। আচ্ছা, এগুলো মিডিয়াতে তখন এসেছে, আমারও নিজেরও অনেক বক্তব্য আছে। আর আমাদের সেক্টর একটু স্বতন্ত্রভাবে আমরা রেখেছিলাম, বিকজ দ্যাট আপনার লেফটিস্ট যে পার্টিগুলো আছে বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ এস্টাবলিশমেন্টের সাথে
একটু সমঝোতা, এখন তো নতুন শব্দ, সমঝোতা করে চলে। এবং ফলত আমি তো ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম, অথবা নূরও যখন ডাকসুর বিপি হলো তখন তো গিয়ে যখন বলল যে মায়ের দোয়া নিয়ে আসলো, আপনারা হয়তো ভিডিওটা দেখেছিলেন, তখন তো ওই জায়গা থেকে আমাদের নতুন কিছু অবজারভেশন বা সৃষ্টি হয়েছিল। তখন আমাদের মনে হয়েছিল আমরা এস্টাবলিশমেন্টের থেকে বাহির হয়ে যাই, অর্থাৎ এস্টাবলিশমেন্ট থেকে যখন বের হয়েছে তখন তো নিউজ মিডিয়াগুলো তো এস্টাবলিশমেন্টের মধ্যে আছে, ঠিক না? তো ফলত ওই জায়গা থেকে তারা তাদের মতন করে করতো। যেমন আমরা এগুলো রিপোর্টেডলি মানে রিপোর্ট করেছিলাম, ডেইলি স্টার, প্রথম আলো, সব জায়গাতে আমরা বলেছিলাম, তাদের যে কনফারেন্সগুলো হতো সেগুলো আমরা আলোচনা বলেছিলাম যে গণরমে গেস্টম নির্যাতনের বিরুদ্ধে, অথবা সরকার যেটা এটা করলো। তো সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী হলো ওই যে বিএনপি হলো দুপখোলা মাঠে মানে একটা আন্দোলন ছিল। আচ্ছা। তো ওই দিন রাত্রে আমি আর নাহিদ হলো ইয়াতে আড্ডা দিচ্ছিলাম, এই যে আফতাবনগরে, রাস্তার পাশে বসে বসে আড্ডা দিতেছিলাম। তো আমরা যে রিক্সা দিয়ে গিয়েছিলাম, ওই রিক্সাওয়ালা বলতেছে, ভাই আপনারা কি করেন? তো আমরা বললাম আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। বললো কালকে দুপখোলা মাঠে যাবে, কালকে সরকার পড়ে যাবে, এরকম একটা কিছু। তো পরবর্তীতে বলতেছে ভাই এটা হবে না, আপনি খুব ভালো মানুষ, ঠিক আছে আপনি বিএনপি করেন, উপরে নেতারা কিন্তু এনাদেরকে বুকড হয়ে আছে। তো আমার নাহিদ বলতেছে ভাই আমি যাবো, এটা মনে কালকে কিছু হইতে পারে। আমি বললাম কিছুই হবে না, এটা তারা পারবে না এটা। সো এটা হলো তখনকার মানে এই সিনারিওটা ছিল আর মানুষের মধ্যে একটা আপিল ছিল, কিন্তু যারা উপরে এস্টাবলিশমেন্ট তাদের মধ্যে একটা সমঝোতা ছিল আর আচ্ছা আচ্ছা। যার ফলত এই কাঠামোটা কোনো পরিবর্তন, এই জন্য আমরা পুরো এস্টাবলিশমেন্টের বাইরে চলে গিয়েছিলাম। এস্টাবলিশমেন্টের ভিতরে যখন আসলেন, অর্থাৎ এই সরকার যখন হয় অন্তর্বর্তী সরকার, পরে মানে আপনার ওই যে ডান পিঠে স্বভাবের ওই বিষয়টাই আসি যে এরকম একটা ঘটনা শোনা যায় যে আসিফ নজরুলের বাসার ছাগল নাকি আপনার খেয়ে ফেলছিলেন। আচ্ছা হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটছিল, সেটা হলো খাইছিলেন কিনা সত্যি তো ব্যাপারটা? কে কে? হ্যাঁ, এটা আমি বলতে পারবো না কে কে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু অনেকে বলা থাকে, দেয়াল টপকায় গিয়ে, হ্যাঁ অনেকে বলা হয়ে থাকে যে আসিফ নজরুলের যে ছাগল, এগুলা কেউ বলা হয়ে থাকে শেখ হাসিনা নাকি তারা উপহার দিছে। আসিফ নজরুলকে শেখ হাসিনা আসিফ নজরুল, আবার বলে যে এগুলা কেউ ডিজিএফ তাকে উপহার দিয়েছে, কেউ বলে যে তো পরে শুনলাম এটা হয়তো ওনার বাচ্চার জন্য উনি কিনেছিল। তো সবাই তখন আসিফ নজরুল স্যার উপরে ক্ষুব্ধ, কারণ আসিফ নজরুল স্যার অভ্যুত্থানের পরে এমন এমন কিছু কাজ করেছে যে সাংবিধানিক যে সংকটটা সৃষ্টি হয়েছে, বা তখন বলে না বিএনপি কেন সংবিধানের বাইরে যায়, তখন এটা করা হয়নি। তো সংবিধানের ভিতরে যত কিছু কাজ করা অথবা এটার ভিতরে নিয়ে আসা, এটা হলো আসিফ নজরুল করেছে। তা আসিফ নজরুলের উপরে অনেকেই ক্ষুব্ধ ছিল, হয়তো সেই ক্ষোভটা ছাগলের উপরে গিয়ে অনেকের পড়েছে আর খাইছিলেন মাংস? না, এটা হলো এই কি যেন, আমি যখন চায়নাতে ছিলাম, আমার একটা ওইখানে পলিটিক্যাল ট্যুর ছিল, তো মুক্তাদির রশিদ ভাই আমাকে শুধু মেসেজ দিচ্ছিল, ফোন দিচ্ছিল যে এই তোর নামে কিন্তু এরকম নিউজ হবে, এরকম এটা। তো আমি তার রিপ্লাই দিতেছিলাম না যে বুং বাং কই থেকে আসছে এগুলা। তো উনি মনে হয় আউটলুক না কোথায় জব টপ করে, তো আমি তো বুঝি এগুলো কোন জায়গার মাল। তো আমি তারা রিপ্লাই টিপ্লাই দেই না, হুট করে একদিন দেখলাম যে সে একটা এরকম নিউজ করছে। পরে এটা নিয়ে আমাকে আবার এই কোশ্চেন করলো হলো ঠিকানার খালেদ মহিউদ্দিন ভাই। তো এইগুলোতে একই গোয়ালের গরু, সবগুলো একসাথে কাজ করে, আউটলুকে একটা সেক্ট কিন্তু একসাথে কাজ করে আর কি। তো তখন হলো আমি অনেক বেশি ভোকাল অ্যাবাউট দ্য বিএনপির বিরুদ্ধে, তো তারা আমাকে এটা নিয়ে হলো ফ্রেমিং করতে চাইছিল আর তো আমি তাদের ওই জবাবটা তখন দিয়েছি যে এটা কি বলছিলেন। আমি বলছিলাম না এরকম না যে আমার নেতৃত্বে বা কোনো কিছু, তবে আমি হ্যাঁ ঘটনা জানি, এরকম ঘটনা ঘটেছিল বলেছিলাম। আপনি খান নাই মাংস? খান নাই? ছাগলের মাংস, খাসির মাংস তো সবাই খায়, আপনি হোটেলে খান না? না, আসিফ নজরুলের ছাগলের মাংস, এটা হচ্ছে বিষয় না, এটা এই জন্যই তো বললাম অনেকে। এরপরে তার প্রতিক্রিয়া কি ছিল? আসিফ নজরুল বিষয়টা জানছেন নিশ্চয়ই, ভালো সম্পর্ক? এটা তো সবার সাথে ভালো সম্পর্ক। আসিফ নজরুলের পরে আসিফ মনে একটা ছাগল কিনে নিয়েছিল, পরে ওই ছাগলটার যে কালার ছিল তো ওইটা ম্যাচ করে না। তো ওইটা হলো আসিফ হলো যে ওই যে মেরা দিয়া না ওইদিকে পাওয়া যায়, ওইখান থেকে নিয়ে আসছে। আসিফ স্যার হলো বাচ্চা বলতেছিল যে বাবা ছাগলের কালার তো অন্যরকম ছিল, এটা এমন হয়েছে কেন, এটা ঘাস খাইয়ে অন্যরকম হয়ে গিয়েছিল। তো স্যার অনেক কষ্ট পাইছিল এটা নিয়ে আরই। তো যারা এটা করেছে তাদের এটা করা উচিত ছিল না। কোথাও নালিশ করছিল ডক্টর ইউনূসের কাছে? ওটা তো স্যারের কাছেও বলছে এটা ওই সময় আসলে আমাদের না, এটা কি তার জন্য একটা অপমান হিসেবে কি সে নিছিল, বা আপনাদেরও কি টেন্ডেন্সি এরকম ছিল যে তাকে একটু পচানোর দরকার, যে আপনি এটা কি করতেছেন? মানে এটা যারা করছে এটা হলো এরকম সবাই সবার মধ্যে ইয়ে ছিল আর ধরেন ওইখানে তো অনেক গাছ ছিল, দেখা গেছে একটা গাছে জামরুল ধরছে অন্যরা যায় খাইতেছে, জলপাই ধরছে অন্যরা যায় খাইতেছে।
এবং দেখা গেছে অন্য কোনো ফল আসছে, কাঁঠাল আসছে, অন্য জনে যে মানে খাচ্ছে, এবং এমনও ছিল যে এক বাসার ফল অন্য বাসায় দেওয়া, এটা ওইখানে থাকে এবং ওইখানে একটু গাছগাছালি বেশি, যার ফলে তো সবাই সবার মধ্যে একটা, এবং দেখা গেছে ওই বাসায় একটা কোনো কিছু হলে সবাই সবাইকে দাওয়াত দিতেছে, ওই বাসায় কিছু হলে সবাই সবাইকে দাওয়াত দিতেছে। তো ওইটা এমন ছিল না যে যেই অ্যাঙ্গেলে মানে বিএনপির সো কল্ড এখন নিউ বুদ্ধিজীবীরা এটা বলে, ওই ওই সেন্সে ছিল না। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওর নিচে টম অ্যান্ড জেরির মতো কমেন্ট যখন আসে, এটা এনজয় করেন নাকি বিরক্ত লাগে? ও আমি তো হলো ওইটাতে যাই না, এটা আমি তো কনজিউম করি না, আমি তো ডেলিভারি দিই। সো কিন্তু যখন দেখেন তখন ভালো লাগে? ওইটা তো আমি কমেন্ট দেখি না, আমি ফেসবুকের হলো অ্যানালাইটিক্স দেখি, হয়তো আমি ফেসবুকের মেটাতে গিয়ে অ্যানালাইটিক্সগুলো কোথা থেকে কীভাবে হচ্ছে ওইটা দেখি। অর্থাৎ আমাদের কাছে অডিয়েন্স আমরা যেভাবে দেখি এখানে মেল ফিমেল কোন অডিয়েন্স কতটুকু লেভেলের, তারা কি রিয়াকশন করতেছে কমেন্টে, কিন্তু কমেন্টে কী লিখতেছে ওইটার মধ্যে আমি কখনো যাই না। অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা ছিলেন, এখন রাজনৈতিক দলগুলো স্বীকার করে না, বেশিরভাগ উপদেষ্টা তারা কি আপনাদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি ডক্টর ইউনূসের নিজের মতো করে উনি নিয়েছিলেন? কিছু স্যারের ছিল, কিছু মির্জা ফখরুল ভাইয়েরও ছিল, অনেক পলিটিশিয়ানের ছিল, মানে আমরা সবার সাথে আলোচনা করেছি অ্যাজ ইউজুয়াল, সবারই রিকমেন্ডেশন ছিল। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, এখন পররাষ্ট্রমন্ত্রী, তার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা আপনারা কিভাবে দেখেন? মানে আমরা কি ওনাকে নিয়োগ দিয়েছি? দেইনি তো। আচ্ছা, উনি কিভাবে ঢুকেছেন? নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, মানে একজন উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাওয়া। নিরাপত্তা উপদেষ্টা কিন্তু পরে হয়েছে উনি। জি, সে পরে হয়েছিল, আমাদের থেকে ওনার নিয়োগ হয়নি। না, কিন্তু তারপরে এই সরকারের মন্ত্রী, সেটাকে আপনাদের মানে প্রতিক্রিয়াটা আসলে কি ছিল? এখানে তো বাংলাদেশের জিওপলিটিক্যাল জায়গা থেকে এখানে মানে বাংলাদেশের, আমি একটু খোলামেলাভাবে কথা বলি, বাংলাদেশের আগে হলো ইন্ডিয়ান জায়গাটা, ইন্ডিয়ান যে যারা ছিল এস্টাবলিশমেন্ট, তারা বাংলাদেশটা দেখতো আর কি, এবং মানে এটা ওয়ান কাইন্ড অফ তাদের কাছে আমেরিকা বর্গা দিয়ে গিয়েছিল আর কি। বাট চায়না যখন এখানে অ্যাক্টিভ হচ্ছে বা জিওপলিটিক্যাল অনেকগুলো অ্যাসপেক্ট চলে এসেছে, ফলত আমেরিকা ওখানে অ্যাক্টিভ হয়েছে, এই আর কি। এখন এখানে ফলত তাদেরও অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট কাজ আছে। অর্থাৎ বাংলাদেশে দেখেন স্বরাষ্ট্র যেটা মন্ত্রণালয় সেটা ইন্ডিয়া নিয়েছে, আর ফরেনটা যেটা আমাদের আছে সেটা হলো আমেরিকা নিয়েছে। এগুলো মানে স্বরাষ্ট্রটা ইন্ডিয়া নিয়েছে, এটা কি কোটায়? এটা না, কারণ ইন্ডিয়ার এখানে প্রবলেম হলো বিজনেস সিকিউরিটি এবং তাদের এখান থেকে নিরাপত্তা ইস্যু, যাতে কোনো আপরাইজিং না হয়, ফলত এটা কিন্তু স্বরাষ্ট্রের মাধ্যমে কন্ট্রোল করা পসিবল। আর যখন আপনি জিওপলিটিক্যাল হিসাবে যাবেন যে এখানে চায়না অথবা এই পেনিনসুলা কেন্দ্রিক যা হচ্ছে, সেখানে কিন্তু এটা ইন্টারনাল সিকিউরিটির সাথে বেশি জড়িত থাকে না, সেটা হলো আউটার সার্কেলেরই, ফলত ওই জায়গাটা তাদের ইম্পর্টেন্সই বেশি প্রয়োজন, যেটাকে ফরেন ডিপ্লোমেসিটা হলো আমেরিকার বেশি প্রয়োজন। আর ইন্টারনাল বিষয়ে অত বেশি নাক গলাতে যায় না, যদি গলাইতে যায় তাহলে তো বলবে ইন্ডিয়াকে, ভাই মোদি ভাই তুমি এটা করে দাও, তখন সেটা করে দেবে। আপনাদের অন্তর্বর্তী সরকারের সময় ইন্ডিয়ার সাথে যেভাবে একটা দূরত্ব তৈরি হলো, ইন্ডিয়ার মিডিয়াতেও যেভাবে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা বাংলাদেশ নিয়ে নেগেটিভলি ছড়ানো হচ্ছিল, তো সেই জায়গায় সেটাও কি আপনাদের এক রকমের মানে ফেইলিয়ার বলবেন, নাকি এইটাই আপনাদের মেইন এজেন্ডা ছিল যে আমরা ইন্ডিয়ার বিরোধিতা করে আমরা দেখাইতে চাই যে আমরা ইন্ডিয়ার বিরোধী? না, আমাদের এখানে মানে শব্দ একটা হলো অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স, কিন্তু আমরা করতে চাই না, আমরা টু দ্য ফ্যাক্টে হলো পলিটিক্সটা করতে চাই। আমরা বলছি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার একটা বাংলাদেশ করতে চাই, সেখানে যেই কোনো দেশে বাধা হলে তাহলে তাদের সাথে আমাদের সমস্যা হবে। আমরা বলছি নদীর আমরা নিরাপত্তা চাই, সীমান্ত হত্যা বন্ধ হোক, এগুলি স্পষ্ট কথাবার্তা। কিন্তু আপনি যখন শেখ হাসিনাকে ওইখানে দিয়েছেন, এবং এটা ইরাপ্ট করেছিল যখন শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছিল, বক্তব্য দিয়েছিল, তাহলে তো আপনি একটা সন্ত্রাসী খুনিকে সেখানে আশ্রয় দিচ্ছেন এবং তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং এখানে দেখেছেন যে আগরতলাতে একটা প্রবলেম হয়েছে এবং সেখানে আমাদের ক্লোজ যেই স্টেটগুলো রয়েছে সেখানেও প্রবলেম হচ্ছিল। তো ফলত ওইখানেই হলো ইন্ডিয়ান যদি আমাদের স্টেটের সাথে তাদের মানে যোগাযোগ কমিউনিকেশন করতো তাহলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু সে যখন এই ধরনের একটা খুনি সন্ত্রাসীকে উস্কে দিচ্ছে সেখানে তো আমাদের প্রবলেম হচ্ছিল, এবং সেটা স্টেট পর্যায়ে সে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে তারা এটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে যে শেখ হাসিনাতে তাদের একমাত্র টুল না, বাংলাদেশের জনগণের সাথে কানেক্টিভিটি তাদেরকেও। এবং আমার ইন্ডিয়ান এনভয়ের সাথে কথা হয়েছিলাম, তো আমি বলেছিলাম তুমি একটু বের হয়ে দেখো তো যে মানুষের কাছে যাও, তোমাদেরকে কি বলে। বলতেছে আমরা বের হব কিভাবে? আমি বললাম তোমরা বাংলাদেশে অনেক দাতব্য সংস্থা, কালচারাল সেন্টার সব কিছুই তো চালিয়ে থাকো, মহিলারা হলো তোমাদের জন্য হলো লাঠি বাঁশ নিয়ে ঝাড়ু নিয়ে রেডি হয়েছে। এটা কেন হয়েছে? কারণ তোমরা ওই মানুষের কাছে রিচ করতে পারো নাই, তোমাদের হলো এখানে যে ফরেন পলিসি সেটাই ভুল প্রক্রিয়া যাচ্ছে। এবং আমরা তো এখানে আরএসএস
বা একটা নির্দিষ্ট গোষ্ঠী বা এজেন্ডা যারা হলো মুসলিম বিরোধী, বাংলাদেশ বিরোধী, তাদের এজেন্ডা আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে দিব না। তোমরা যদি স্টেট পলিসিতে আসো সেই ক্ষেত্রে তো ওকে, নো প্রবলেম। তো তারা সেই জায়গাটা আন্ডারস্ট্যান্ড করেছে, এখন আস্তে আস্তে সেই বিষয়ে আসছে। উই আর ওয়েলকামিং দেম, নো প্রবলেম। কিন্তু সেটা একটাই কথা, আমাদের মান মর্যাদা সবকিছু নিশ্চিত করে আসতে হবে। আচ্ছা, ফেসবুকে আপনি রিসেন্টলি লিখেছেন যে গত কয়েকদিনের বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি, প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকে একটাই সুন্দর দিক নির্দেশনা পেয়েছি: ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। মানে এটা এতদিন পরে এসে কেন মনে হলো? আপনি আপনার মতো যেভাবে ছিলেন, নির্বাচনের সময় একরকম ছিলেন, আন্দোলনের সময় একরকম ছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় একরকম ছিলেন, নির্বাচন পরবর্তী নাসিরউদ্দিন পাটোয়ারি একরকম, মানে আপনি আপনাকে কিভাবে শেপে দিতে চান, মানে দেখাইতে চান মানুষকে? আমি প্রোফাইলও মানে আমার যে ফেসবুক প্রোফাইল ওইটা তো আমি লিখে রাখছি একটা শব্দ, যে মানে প্রতিনিয়ত মানুষ কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যায়, এবং সেই ধরেন আমি লিখে রাখছি আই ট্রাভেল, আই গ্রো, আই ইভলভ। প্রতিনিয়ত একটা জার্নির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং সেখানে আমি ওই তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল করতে গিয়েছিলাম। মানে রাতের বেলা দীর্ঘক্ষণ নামাজ হয়, সেখানে মন্ত্রী, এমপি সবাই কিন্তু আসে। তো ওইখানে হুজুর যখন নামাজ পড়ছিলেন, আমি আবার কোরআনের আয়াতের অর্থ একটু বুঝতে পারি। তো আমি ওইখানে জাস্ট কান্না করতেছিলাম, এবং আমার মধ্যে নতুন করে রিয়ালাইজেশন হয়েছে। এবং সেখানে হলো ধরেন বাংলাদেশে চোর, বাটপার, খুনি, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী তো আছেই। আমার কাছে মনে হয়েছে যে মানে এগুলো আল্লাহ বিচার করবে, এবং ওই লোকের কথা বলা হয়তো বা কোনো কথার কারণে যদি কেউ কষ্ট পেয়ে যায়, এটা আমার রিলিজিয়াস জায়গা থেকে ফাইন্ডিংস আমি নিচে লিখে দিয়েছিলাম যে তো কেউ যদি এখন এগুলো করে তাহলে তার বিচার আল্লাহ করবে, এবং আমি যে ডিরেক্টলি তাকে যায় বলতে হবে এরকম না, এবং জনগণই এগুলোর বিচার করবে। আর আমি আমার একটু খেলার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছি। আগে হলো হয়তো বা ডিরেক্টলি ফিল্ডে মানুষের মধ্যে খেলতাম, এখন যখন স্টেট আমাদের সাথে বিএনপি পুরো গভর্নমেন্টে দিয়ে কিন্তু আমার বিরুদ্ধে খেলার চেষ্টা করতেছে, তাহলে তো আমার একটু খেলার স্টাইল একটু চেঞ্জ করতে হবে। আমি যদি মাঠে এভাবে বলি, সে বলবে যে আমার বিরুদ্ধে বলছে, এটা পার্সোনালি নিয়ে আমার উপরে অ্যাটাকটা শুরু করবে। সো এটা থেকে আমি স্কিপ করতে চাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যে অনেকে ব্যক্তিগতভাবে আমাকে ডিরেক্টলি তার সাথে নিয়ে নেয়, কিন্তু আমার সাথে কোনো ব্যক্তির আসলে প্রবলেম নেই, আমার হলো সিস্টেমের সাথে ইস্যু। এখন আমি একটা স্ট্র্যাটেজিতে করতে গিয়েছিলাম, ধরেন কোথাও চুরি হচ্ছে, এখন চোরের অথবা ডাকাতের প্রতিবাদে তো সবাই কথা বলবে, কিন্তু ডাকাতটা যে অথবা এই লোকে করেছে সেটা আসলে আর কেউ বলতে চায় না। আর মুখ ফুটে আমি হলে মুখ ফুটে বলে দিয়েছিলাম। তো অনেক ডাকাতও আমাকে অনেক ফোন দেয় যে ভাই আমার নামটা বলিস না, মানে মাঝে মধ্যে আমার চেক করে যে আমার সাথে তোমার কোনো প্রবলেম আছে কিনা। তো আমি বললাম না, তো আমি স্ট্র্যাটেজিটা বাদ দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে যে সিস্টেমটা পরিবর্তন করতে হবে, কারণ আমার মনে হয় যে একটা ডাকাত গেছে, আরেকটা ইঞ্জিনিয়ার আসছে, অথবা ইঞ্জিনিয়ার যাবে, আরেক বাটপার আসবে, ওরা চোর আসবে। এখন কয়টা চোর বাটপার বিরুদ্ধে বললো, ও জীবনের সব শক্তি আমার বিরুদ্ধে বয় করবে। এর মধ্যে আমাদের সিস্টেমটাই পরিবর্তন করতে হবে। আর তো আমার হলো এখন সিস্টেমেটিক ইস্যুর যেটা আছে সেটা নিয়ে আমি ফাইট করবো। এই জন্যই আমি এটা বলেছিলাম, এবং আমি বলেছিলাম কেউ দুঃখ কষ্ট পেলে, আমার কোনো ব্যক্তির সাথে আমার কোনো প্রবলেম নাই কোনো ব্যক্তির সাথে, মানে কিন্তু আমার হলো তার যে কাজ সেটার সাথে হলো প্রবলেম। সেটা যদি বন্ধ করে দেয় তার সাথে আমার আপনি একবার বলেছিলেন যে এই সংসদকে গুন্ডা মাস্তান, চাঁদাবাজদের আস্তানা। হ্যাঁ সত্য তো। এখন হ্যাঁ এখনো তো আছে, সব কিছুই তো। একটা সন্ত্রাসী নাম বললো, তো আমি বলছি আর নাম বলবো না। এই যে সন্ত্রাসী, এই যে গতকালকে একটা ফেসবুকে ভাইরাল ভিডিও হচ্ছে যে একজন প্রতিমন্ত্রী খুবই ভদ্রবেশী দরবেশ বাবার মতন সেজে থাকে, কিন্তু উনি মানুষকে এইভাবে ধাক্কা দিচ্ছে। মানে ঢাকারই একটা আসন, আমার আশেপাশেরই আসন। তো ফলে এটাতে কি হচ্ছে, আপনার এই যে বিএনপির যিনি অর্থ সম্পাদক, ঠিক আছে, ওনার সামিটের সাথে যে মিটিংগুলো করেছে এগুলো তো সবাই জানে, মানে এগুলো বলে না কেন পলিটিশিয়ানরা আমি এটা জানি না। তো চোরে চোরে মাস্তুতে ভাই সবাই সবার ওগুলা মানে ঢাইকা রাখে এই অবস্থা। তো এখানে তো চোর, বাটপার, মাস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ, আপনি আসনগুলোর দিকে তাকাইলে দেখবেন কারা গেছে। এটার মাধ্যমে তো সে ঋণ খেলাপি, 2100 কোটি টাকা ঋণ খেলাপি, 700 কোটি টাকা ঋণ খেলাপি, দুর্নীতির মামলা 5 আগস্টের পরে হলো জোর করে রাতের বেলায় ফোন দিয়ে মামলা উঠায় ফেলছে, তারা হলো সংসদে চলে গিয়েছে। এবং এরা জনগণের পক্ষে কখনো কথা বলবে না, এটা নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠীর পক্ষে কথা বলবে। আচ্ছা, এখন আপনি তো সেই সংসদেই যেতে চেয়েছিলেন, আপনি ভালোই আমার খোঁচা দিতেছেন না, আপনি মানে রসালো আলাপ দিয়ে ভালো মতো না, আপনি সেই সংসদেই যেতে চাচ্ছিলেন। তো সেই সংসদে গেলে আপনি ভালো মানুষ হিসেবে আপনি একা ভালো থাকতেন, অন্যরা বাকিরা চাঁদাবাজ বা সন্ত্রাসী, এরকম হতো ব্যাপারটা?
এটা তো আমি বলেছিলাম সবার একটু ঘুমগুলো হারাম করতাম। এবং আমি জানি না, আপনি তো হয়তো বা নিয়মকানুন বিষয় জানেন। আমার একজন বলতেছে তুই সংসদে থাকলে চুপ্পুর ক্ষেত্রে কী করতাম, আমি বললাম জুতা নিক্ষেপ করতাম আমি। তো বললো যে সংসদ সদস্য পোস্ট থাকতো। মানে আমার ফিলিংসটা এমন, মানে আমি তাকে দেখি, মানে আমার রাষ্ট্রপতির পোস্টটা আমি সম্মান করি, ঠিক আছে, কিন্তু আপনার রাষ্ট্রপতির পোস্টে যদি আপনি একটা গুন্ডা, চোর, বাটপার, ছাত্রলীগের ছাত্রা একটা সন্ত্রাসী 2 টাকার, মানে যে হলো বসুন্ধরা গ্রুপের সামনে দাঁড়ায় থাকতো বিভিন্ন গোষ্ঠীর সামনে, সে হলো রাষ্ট্রপতি হয়ে গেছে। রাষ্ট্রপতির জায়গাটা আমি সম্মান করি, কিন্তু আমরা চোর, বাটপার, গুন্ডা মাস্তান একটা ছাত্র লোককে তো আমি সম্মান করতে পারবো না। তা আপনি কি করতেন থাকলে? জুতা মারতেন? হোপস এরকমই ফিলিংসটা ছিল, মারতাম কিনা জানি না, ফিলিংসটা এমনই। এবং আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এর 2 গেল চুপ্পুর 2 গেল জুতা মারা তালো তালো, এবং আমি এটা ফিল করি, আমি যেটা ফিল করি আমি সেটাই বলি। তো আমার প্রবলেমটা হয়, আমি হলো ওই ইনার আলাপ এবং বাইরে বেশি পার্থক্য করি না। অর্থাৎ মানে ডিপ্লোমেসি করে যে ঠিক আছে এইখানে একটা ওরে ম্যানেজ করা, বাইরে একটা, আমি যেটা যেরকম ওইটাই আমি মানে ভেতরে কিছু রাখতে পছন্দ করেন না? না, ভিতরে রাখার কি আছে, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে ভিতরে বাহিরে এটা আসলে একটু মুখোশধারী, তখন শয়তান হিসেবে মানুষ আবির্ভূত হয়। আর এই কয়েকদিনে, এই 2-3 দিনে যা ঘটলো, আপনি কি করতেন? এখানে সংসদে যারা গিয়েছে, আমি সবসময় ফেড আপ হলো বিরোধী দলের উপরে। তারা বিরোধী দলের ভূমিকাটা ভালো মতন পালন করতে পারতেছে না। সংস্কার বিষয়ে আমি সবাইকে বলতাম ভাই সংস্কার হলে হবে, তাহলে সংসদ থেকে বের হন। মানে এখন প্রবলেমটা হয়েছে, আপনি সংসদে সংস্কার বাস্তবায়ন করতে পারতেছেন না, জনগণের ম্যান্ডেটটা আদায় করতে পারতেছেন না, তাহলে তো আপনার এটার জন্য যদি সুস্থভাবে না হয় তাহলে অসুস্থ প্রক্রিয়া যেতে হবে। এখন অসুস্থ প্রক্রিয়াটা কি? যেটা হলো সো কল্ড বিএনপি বলে রাজপথ, সংসদে সব কিছু হবে, এটাই সুস্থ প্রক্রিয়া। রাজপথ হলো অসুস্থ প্রক্রিয়া। তাহলে সংবিধানে এটাও আবার সাংবিধানিকভাবে কিনা জানি না। তো তাহলে আমাদের রাজপথে নামতে হইতো। আমি তো সংসদের সামনে এসে বসে থাকতাম যে তুমি হাফ বাস্তবায়ন করছো, আর হাফ কোথায়? তোমার লজ্জা করে না আরও সংসদ অধিবেশন চালাচ্ছ? এখন তো যারা এই 70-80 জন এমপি, তাদের তো সংসদের সামনে নিয়ে এসে বসে থাকা উচিত, প্ল্যাকার্ড দইরা অথবা কোনো কিছু। তাদের তো মানুষের পক্ষে কথা, তারা আগে মানুষকে যা বলছে না যে হলো আপনারা গণভোটে হাঁ দিন, তাহলে তো সে মানুষ ভোট দিয়েছে, সেটা জয়ী হয়েছে, এখন তো মানুষকে সেটা বাস্তবায়ন করে দিতে হবে। তো ফলত এই অ্যাক্টিভ ভূমিকাটা আমি দেখতে পারছি না। আর একটা হলো যে সংস্কারের যে মৌলিক কাঠামোটা কেন দরকার এবং সেটা কেন প্রয়োজন, সেটা মানুষকে তারা ইজি কমিউনিকেশনটা পারতেছে না। দেখেন, এটা আমাদের তো খাল নষ্ট হয়ে গিয়েছে, এবং এই জন্য হলো খালের মধ্যে কোদাল বসাচ্ছে, এবং খাল হলো সংস্কার করা প্রয়োজন। কিন্তু পুরো স্টেটের যে এডুকেশন ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, তারপরে হলো হেলথ সেক্টর যে নষ্ট হয়ে গিয়েছে, এটা যে সংস্কার প্রয়োজন, এটা তো ইজিলি মানুষের সাথে কমিউনিকেশন করা যায়। মানে একটা মানুষের যায় ঢাকা মেডিকেলে দেখে ওয়াশরুমটার খুব 12টা মানে খুব বাজে অবস্থা, সে ওয়াশরুমে যাইতে পারে না। তারপরে এই স্কুলে গিয়ে দেখে যে সেখানে নকল হচ্ছে, তার বাচ্চার জন্য হলো যা টাকা ইনকাম করছে সেটা হলো তার ভর্তি প্রক্রিয়া দিয়ে দিতে হচ্ছে। মানুষ তো এগুলো সাফার করতেছে, এবং এগুলোর কারণে বাংলাদেশটা সংস্কার করতে হবে। এবং অনেক একটা লোক দুর্নীতি করে দুদক থেকে পার হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি করে নির্বাচন কমিশন থেকে বের হয়ে যাচ্ছে, তার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। ফলত তার তো এই জায়গাগুলো সংস্কার প্রয়োজন। এটা মানুষের সাথে ইজিলি বললেই তো হয় যে আমাদের এগুলো, আপনার ওয়াইফের নিরাপত্তা পাইবেন না, এবং আপনি কোথাও মার্কেট করতে গেলে আপনার উপর সন্ত্রাসীরা অ্যাটাক করবে, মানে এগুলোতে ইজিলি তারা কমিউনিকেট করতে পারবে, ওই বিষয়ে তারা সচেষ্ট না। আমার জায়গা হলে আমি করতাম এটা আর কি। এখন কি কোনো হুমকি ধামকি পান কিছু কোনো জায়গা থেকে? পাই একটু। এই যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গার হলো বিভিন্ন দেশ থেকে বলে, মানে খুবই বিশ্রী ভাষায় গালি দেয়, বলে যে তুই তারেক রহমানকে নিয়ে কথা বলছিস, জানিস সে কে, তারপর আমি তোকে দেখে ছাড়বো, ঈদের পরে দেখে ছাড়বো। তো আমার মনে হয়েছে যে আমি শেখ হাসিনার সময় হলো যতটুকু বিরোধিতা করতে পারতাম, এখন এটা আরও বেশি আমি সাফোকেটেড ফিল করতেছি। 5 তারিখের পরে যখন আমি অনেক সব মিডিয়া হাউসের সম্পাদকের সাথে বসছিলাম, মন খুলে যে আমরা তো এটা করতে পারি না, আমাদেরকে বাধ্য করছে। তো এখন তারা মন খুলে বলুক যে তাদেরকে বাধ্য করতেছে, যে কী অবস্থা যাচ্ছে মিডিয়া পাড়ায়, এটা তো জানি আমরা। মানে আপনি ওই খেজুর দিয়ে ইফতার করেছেন এবং খেজুরটা পড়ে গিয়েছে, এটাও হেডলাইন হয়। জায়মা রহমানের আজানের সময় হলো মাথা কাপড় তুলে দিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন। তারপরে হলো জুবাইদা রহমান হলো হেঁটে গিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন। গুলশান অফিসের সামনে হলো ইশরাক সাহেব এসেছেন, এটাও নিউজ। তারপরে মেন স্ট্রিম মিডিয়ায় তো আপনার এগুলো হচ্ছে, তারেক রহমান এইভাবে বের হলেন। তারপর হলো কারণ বাজারে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেলেন, দ্যাট ইজ দ্য নিউজ ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। অথচ আপনার বাংলাদেশের যে সিস্টেমেটিক যে প্রবলেমগুলো চলতেছে, যে
আপনার শেয়ার মার্কেটে যে টাকাগুলো গেছে এগুলো ধরছেন আপনি? ধরেন নাই তো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। ওসমান হাদি ভাইয়ের বিচারটা করতে পারছেন? করেন নাই তো। তারপরে হলো না করেন মানে নাই, কিন্তু যেই প্রক্রিয়াগুলো মানে এগিয়ে নিয়েছেন কি প্রক্রিয়া নিয়েছেন আপনি? গভর্নর নিয়োগ দিয়েছেন একটা ঋণ খেলাপিরে। আপনি যে জায়গায় প্রশাসনিকভাবে যে বিসিগুলোকে নিয়োগ দিচ্ছেন, ধরেন শিক্ষামন্ত্রী যেভাবে হলো মানে এই যে কি যেন দৌড় মারছিল, সবাই বলছে যে এনার্জেটিক, সে নকল ধরছে এই জন্য। তো উনি যাকে নিয়োগ দিছে ওনার আর মান মর্যাদা কিছু থাকে? ঈদের আগে দিয়ে দিয়েছে, হয়তো ঈদের মধ্যে আলোচনাটা কেটে যাবে। এটা দিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠান তো রেস্টোর করতে পারবেন না, এডুকেশন সেক্টর তো করতে পারবেন না। না, কিন্তু ওনাদের ইশতেহার, ওনাদের যে রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন শুরু করে, তারা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, তারা শুরু করে দিয়েছেন ঈদের আগেই। তারা এই কাজগুলো করেছেন, কৃষি কার্ড দিচ্ছেন, খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। মানুষের মধ্যে কিন্তু খালের মধ্যে ভাই পানি কই থেকে আসে আপনি বলেন? খালের মধ্যে কই থেকে পানি আসে? তা আপনার খাল বরাটটা হয় কেন? খালের মধ্যে এই যে ইয়েগুলো ফালাইছে, কে ফালাইছে? ওরই তো দলের লোক। আপনি ওইটা বন্ধ করেন, তাহলে তার খাল কাটা লাগবে না, খাল কাটতে টাকা যাবে না। টাকাটা কার? আপনার টাকাই তো, ঠিক না? Right. এবং এই টাকাটা এখন কার পকেটে যাবে? দলীয় লোকদের পকেটে যাবে। তা আপনি এমন করলেন, ওই যে থাকে না, এখান দিয়ে ভরাট করে ওই দিক দিয়ে পুরায়, ওই দিক দিয়ে ভরাট করে ওই দিক দিয়ে পুরায়। আপনি নদীর ড্রেজিং করে নদীর জিনিস এলো খালে বসছেন, এবং সেই জায়গায় আবারই কাটতেছেন। আপনি ঢাকায় এটা ওয়াটার লুপটা সুন্দর করেন না? আপনার এই যে বুড়িগঙ্গা আছে, পারবেন? দেখেন না, বলেন না করতে। আপনার এই যে পরিবহন নিয়ে এত কথা হচ্ছে, এই ঈদের সময় মানুষের এত ভোগান্তি হলো, যে যারা মন্ত্রী আছেন তারা বাস কাউন্টারে যাচ্ছে আর সুপারভাইজারের মতন আর এটা তো মন্ত্রীর কাজ না। মন্ত্রী স্ট্যান্ডবাজি করা মন্ত্রীর কাজ না, বাস কাউন্টারে ঘুরায় এটা মন্ত্রী ফিজিক্যালি ঘুরে ঘুরে আর দেখবেন। মন্ত্রী ভাই, তুমি যদি তোমার মেরুদণ্ডে থাকে, তুমি সিন্ডিকেট বন্ধ করো পরিবহনের, পারবে? পারবে না তো। আপনার কি পারবে আমাদের যিনি সেতু পরিবহন, উনি সিন্ডিকেট বন্ধ করতে? উনি মরে গেলে তো পারবে না। মন্ত্রী তো সব একদিকে উড়ে যাবে। আপনি থাকলে পারতেন এই জায়গাটায়? কেন পারতাম না? তা আপনি কিভাবে পারতেন? আমি সবগুলার একটু সাটান দিতাম। না, আমি কোনো পলিটিক্সের ক্ষেত্রে কোনো জায়গায় আমি কম্প্রোমাইজ করি না। বাংলাদেশি যে চাঁদাবাজি যে কালচার আছে, ফুটপাত দখল বলেন, এইভাবে বাস সিন্ডিকেট বলেন, লঞ্চ সিন্ডিকেট বলেন, প্লেনের সিন্ডিকেট বলেন, এদেরকে এইভাবে মানে ধরেন যে আপনারা সরকারে আসলেন, এই 33 দিনে আপনারা এটা করতে পারতেন, এই জায়গায় নিয়ন্ত্রণ করতে? আমি তো বলতেছি না এটা 33 দিনে করার দরকার আপনার। আমি তো বলি না যে আপনি এটা 33 দিনে করে ফেলবেন। আপনি 33 বছরে করেন, নো প্রবলেম। আপনি বাংলাদেশ ঠিক করেন না, আমি তো বলি না যে আপনি বাংলাদেশ চালাইতে পারবেন না। আমি একবারও বলেছি যে বিএনপি চালাইতে পারবে না, বিএনপি। আমি বলেছি সে ঠিক কাজটা করতেছে না। আপনি একটু স্ট্যান্ডবাজি করতেছেন, আপনি কোথাও বিদ্যুৎ বন্ধ করা, কোথাও বাস নিয়ে দাঁড়ানো, এটা না। আপনি তাহলে সংস্কারটা করেন। এটা তো বাংলাদেশের কাঠামোগত সিস্টেমেটিক পরিবর্তন হবে এবং মৌলিক সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন হবে। আপনার প্রথম এজেন্ডাতে এটা হওয়া উচিত ছিল। আপনার প্রথম এজেন্ডাতে খালকাটা হওয়া উচিত না। খালকাটা আপনি করেন, নো প্রবলেম। এটা তো কেউ আপনার বিরোধিতা করতেছে না। না, আপনি যখন মূল জায়গাতে হাত না দিয়ে এই আশেপাশে একটু 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 গসা মাজা করা আরই, পুরো বিল্ডিং দইসা পড়ছে, সে হলো ওইখানে বাগান পরিষ্কার করতেছে, এই পাতা পড়ে গেছে, পাতা উঠাইতে হবে, এই এখানে একটু রং পড়ছে, রং, এদিকে বিল্ডিং নেই, বিল্ডিং বানাইতে হবে, পুরা বিল্ডিং দোষা পড়তেছে, সেদিকে তার লক্ষ্য নেই। তারা যে 31 দফা সংস্কারের কথা বলছে, একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না। 31 দফা তো আর মুখে কুইক শুনি নাই। লাস্ট ইলেকশনের আগে পরে কোথাও শুনছেন এটা? না, সে বাস্তবায়নের দিকে যাচ্ছে। এই ইলেকশনের পরে 31 দফা কোথায় বলছে? কোন জিনিসটা বাস্তবায়ন করতেছে একটা দেখান। ফ্যামিলি কার্ড যেটা, এটা হলো সোশ্যাল সেফটি নিডস। আমাদের স্টেটের অনেকগুলো সোশ্যাল সেফটি নিডস আছে। এই সোশ্যাল সেফটিগুলো একটা প্যাকেজ, এবং এটা অনেক আগে এটা ইনিশিয়েটেড করা হয়েছিল, ফলত একটা প্যাকেজের মাধ্যমে এটা নিয়ে সবাইকে দিচ্ছে আর, এবং এটা স্টেট থেকে অলরেডি সবাই পাচ্ছে আর। এবং সেখানে না, ফ্যামিলি কার্ডটা তো কেউ পায় না এর আগে। 140টার মতো এরকম কর্মসূচি আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। মানে আপনি বলেন এই যে সোশ্যাল সেফটি নিডের মানে একজন বৃদ্ধ মহিলা অথবা অন্য কেউ আগে ভাতা পাইতো কত? হ্যাঁ, এটা এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু ভাতার ব্যবস্থা আছে। বিধবারা 1300, 1400, 18 তো আছে, এখন কত যাচ্ছে? 2500 তো। হ্যাঁ, তো এইখানে হেলথ, আরো অনেকগুলো সোশ্যাল সেফটি নেট। এটা কোন মন্ত্রণালয় থেকে আপনি দিচ্ছেন? ডাক্তার AJM জাহিদ, তিনি হচ্ছে এই মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি সবসময় এটা নিয়ে কথা বলছেন। জাহিদ ভাই তো সারাদিন চিকিৎসা নিয়ে থাকে, উনি এটাতে কি করে? না, সেই জায়গা থেকে বের হয়ে এসে তিনি তো এই মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দিয়েছেন। তো ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি দিলে আগে হলো ঢাকা মেডিকেলটা আগে ঠিক করুন। আমার কথা হলো যে আপনি যেই মানুষটা যেই কারণে এই প্রবলেমে পড়লো, আপনি একটা মানুষের জ্বর হয়েছে, ঠিক আছে, আপনাকে মশা কামড়াইছে, ডেঙ্গু হয়েছে,
আপনি হয়েছেন ইনজেকশন নিয়ে ঘুরতেছেন, এই ইনজেকশন কার্ড, কিন্তু যাতে ডেঙ্গু না হয় এটা হলো আমাদের এখানে হলো আলোচনাটা। আগে হলো যাতে মশাটা না হয়, ডেঙ্গুটা না হয়, সেই ক্ষেত্রে হলো প্রিভেনশন প্রসেস আপনার যেতে হবে। আমি ভূমিকম্পের মতন তারপরে সবাই হলো কোদাল নিয়ে বের হয়েছে যে আমি একটু ভূমিকম্প হয়েছে সব পরিষ্কার করবো, এটা না। ভূমিকম্পটা কীভাবে আগে হলো যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় ওই জায়গা হলো যেতে হবে। কিন্তু এরপরে তো প্রবলেম হবে, সেটা তো আপনার যেতেই হবে, আমরা তো সব সমস্যার সমাধান করতে পারবো না। আচ্ছা, আপনি হয়তো বা ধরতে পারছেন যে মানে কোন জায়গায় বিষয়টা আর কি। এখন সব কিছু কলাপস করছে তারপরে আপনি রক্ষা করতে গেছেন, সে জায়গায় তো মূল কথা না। স্থানীয় সরকারের দায়িত্ব ছিল আসিফ, সেই জায়গায় তো অভিযোগ আছে যে তিনি হ্যাঁ আছে তো, আমি তো বলি না যে এই জায়গায় আমি এটা অস্বীকার করতেছি কোনো কিছু। আমি কি বলেছি যে আমার এখানে কেউ সাধু? আমি সবসময় এটা বলে যাব, যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এটার বিরুদ্ধে। এটাই আমার বাপ হলো, আমি এটার বিরুদ্ধে বলে যাব। পুরো অন্তর্বর্তী সরকারের সময় আপনার আইন মন্ত্রণালয় যারা কোর্টকে সবচেয়ে বেশি মানে সেখানে ব্যাপক রকমের বাণিজ্য হয়েছে বলে সবগুলো পিপি নিয়োগ থেকে শুরু করে অধিকাংশ উপদেষ্টা দুর্নীতি হয়েছে। আমি বললাম না এখানে আপনারা বসালে আপনি এটা হয়ে যাবেন, যে সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আপনারা বসালে আপনি হবেন না? আমারও তো মনে হয় আল্লাহর জন্য বসায় নেই। আর সেটা হলো মানে আমি অনেকগুলো দায়িত্ব পালন করেছিলাম, মানে আমার জায়গা থেকে সেখানে আমি সৎ থাকার চেষ্টা করি। সব উপদেষ্টাকেই বলুন করাপশনের সাথে জড়াই গেছিল? আমি বলতেছি মানে উপদেষ্টা হলো এটা তো ফেস থাকে, মানে ওই দপ্তরটা। মুখ্য সমন্বয়ক হিসেবে আপনি আপনার দলের একজন নেতা যাকে আপনারা উপদেষ্টা হিসেবে ওখানে মনোনয়ন দিলেন, আপনাদের ইয়ে ছাড়া তো আর হয় নাই, আপনারা রাজি না থাকলে তো আর হয় নাই। আসিফের কথা বলছি, সেই জায়গায় তার নামে যখন এই অভিযোগ, আপনি কি তাকে দলের আবার নেয়ার ক্ষেত্রে আপনি কি তাকে মুখোমুখি আমি কথা বলেছি এবং সেটা নিয়ে দেখেছে আমার মানে ফেসবুকে দেখেন না আমার অনেক কমেন্ট আমার অনেক বিভিন্ন ডিফারেন্ট ফ্রেমিং করা হয়, মানে এগুলার তো কিন্তু আমি শিকার হচ্ছি। আচ্ছা, তো নট অনলি বিএনপি অথবা অন্যান্য দল থেকে, এখানে এদিক থেকেও হচ্ছে আর আমি মানে আমার ফাইটটা ইনার ফাইটও চলে আমার, আর ওইটা এক্সট্রিম লেভেলে চলে। ও সেই জায়গায় আপনাদের কি কথা ছিল মানে আসিফের ক্ষেত্রে? ওর যেটা বক্তব্য, ওর এটা কোনো প্রমাণিত হয় নাই, তো এটা তো ডিরেক্টলি আমিও এখন বলতে পারি না যে সেটা করছে যে, তবে অনেকের মুখে এই ধরনের কথাবার্তা এরকম তো প্রমাণিত হয় না। আপনি শেখ হাসিনাকে নিয়ে বলেন তারটাও প্রমাণিত হয় না, মানে এরকম মুখরোচক তো অনেকের কাছে শুনি। আপনিও যখন এনসিপি, এই যে আমার এখানে যে কম্পিটিটর ছিল সে উনি বলছে ওনার নামে প্রমাণ নাই, আমি আর ওনারা যদি বেশি বেশি প্রমাণ চাই আমি সব প্রমাণ ছাড়া শুরু করবো। আমার মোবাইলে হিউজ প্রমাণ আছে, নট অনলি মোবাইলে, আমার স্টোর করা পুরা আমি হার্ড ডিস্ক রেখে দিচ্ছি প্রমাণ, কিন্তু প্রমাণ ছাড়া কথা বলতে যাব না। আমি অশিক্ষিত মানুষ নাকি যে প্রমাণ ছাড়া কথা বলতে যাব? কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়, কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো থেকে ইনভলভমেন্ট, সে বাংলাদেশ পলিটিক্সে সাইন করতে পারবে না, কারণ আমাদের যে ইয়াং জেনারেশন দে উইল নট অ্যাকসেপ্ট ইট। কিন্তু এর আগে তো করে গেছে, যারা সাইন করে গেছে অনেকেই। কে সাইন করে গেছে? ওইটা আর এখন মানবে না ভাই, কারণ নেক্সটে যারা আসতেছে যে দেখেন না, যারা আসে ওদের প্যান একদম খুলে ফেলে ওরা, এটা পারবে না, কারণ ওদের যদি মুখের সামনে ওরা মুখ ফিরে নেবে। আপনি হয়তো দেখাইছে আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, আপনি এটা দিয়ে অনেক কিছু আয়োজন করতে পারবেন, কিন্তু পিপলস যে হার্ট আছে ওইটা উইন করতে পারবেন না। আচ্ছা, আমরা শেষের দিকে, এই সরকারের শেষের দিকে চলে আসছি। এই সরকারের ভবিষ্যৎ কি? এই সরকারের অনেকে ভবিষ্যৎ বলে 3 বছর, কিন্তু আমি এটা মনে করি না, ওরা 5 বছরে যাবে, কিন্তু অনেক পচা পচবে আর মানে একটা রোটেন ডিম হয়ে যাবে, যেটা হলো খালেদা জিয়া বলেছিল ওদের পচতে দাও। তারপরে 5 বছর পরে আবার ইলেকশন হলো, তখন তো ওরা পচবে, তারপরে হলো একটা জেল জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবে, তখন হয়তো বা তারা একটা জনগণের আবার এই প্রবলেমে পড়বে, কিন্তু তাদের যাওয়ার জায়গা নেই আর এখন হয়তো ইন্ডিয়ার সাথে তাদের ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হয়তো ওইদিকে চলে যাবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যতের তারা এই যে বিএনপি অথবা অন্য সব দলে তারা চলে যাবে যারা সমর্থক লেভেলের, আর যদি সেখানে জামাত অথবা এনসিপি ফেল করে তাহলে হয়তো বা তাদের আবার একটা উত্থান হবে, আর যদি তাদের শাস্তিটা না হয় তাহলে হয়তো বা আবার তারা এই ধরনের একটা মুজিববাদী সেই ফেসিস্ট শক্তিটা আবার আসবে আর মানে যদি ফেসিজমকে রিমুভ করা হয় সিস্টেমটাকে, তাহলে আওয়ামী লীগ আসার সুযোগ নেই, মানে তাদের ফেসিজমটা মুজিববাদী ফেসিস্ট শক্তিটা। আর যদি ফেসিস্টকে এবার সংস্কার না করে সুযোগ দেওয়া হয় তাহলে তো ফেসিস্ট খালাতো ভাই, চাচাতো ভাই। তাদের আর ফেরার রাজনীতিতে আবার নর্মালি ফেরার, এবং তাদের ফেসবুকে তো দেখা যায় যে তারা এই চলে আসছে বলে, এটা তো হয়ে গেছে, এটা সবচেয়ে দুঃখজনক, এটা মানে শহীদ জিয়ার ছেলের হাত দিয়ে হইলো আর
কোনটা? আওয়ামী লীগের ফেরা হলে, অর্থাৎ শহীদ জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তো অনেকেই ছিল, আজিজুর রহমান থেকে শুরু করে, মানে এখন এটা বললে বলবে যে ওনারা আমি বিরোধী বিষয় না। শহীদ জিয়াউর রহমানের মন্ত্রিসভায় কি রাজাকার ছিল নাকি ছিল না? বলেন না ভাই, সমস্যা নেই, চাকরি যাবে না, ছিল তো। এবং ওই দলও তো অনেকে ছিল, মানে তাদের ভাষা যেটা আর কি। আর এখন তার ছেলের এখানে হলো রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, বলে তো একজনের হাত দিয়ে হলো ওই শক্তি আসছে, একজনের হাত দিয়ে এই শক্তি আসছে। আচ্ছা, কিন্তু মানে যারা ছিল ওইখানে তো অনেকেই। এবং আমার হুম্মাম ভাইয়ের সাথে কথা হয়েছিল, মানে উনি সাকা চৌধুরী পলিটিশিয়ান থেকে শুরু করে এই পর্যন্ত তাদের কোনো, আপনি এই যে বিএনপি সময় মনে শেষ 15 বছরে অনেক লোক মামলা খাইছে না, হামলা শিকার হয়েছে না। এই সরকার গঠনের পরে একটাবার বলছে যে 15 বছর যারা নির্যাতিত নিপীড়িত, অ্যাটলিস্ট থ্যাংক ইউ দিছে কেউ, কোনো একটা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী পাইছেন কোনো জায়গায়? না, এই যে প্রশাসক হিসেবে যাদেরকে বসানো হচ্ছে, এটাও তো একটা থ্যাঙ্কস। এই যারা ধরেন সামনে নির্বাচন প্রশাসক করবে, যারা যাবো অনেক মানে মাঠ লেভেলে যারা মানে বিএনপি, ধরেন আমরা তো গ্রামও যাই শহরও যাই, গ্রামে ওই রেল লাইন বন্ধ করে রাখছে বিএনপির নেতারা, এরা কর্মী, এরা নেতারা তো পালায় থাকে। এগুলা যারা প্রশাসক হয়েছে এগুলো কম্প্রোমাইজড, এগুলো দিয়ে লাভ নেই। তো এখন ওই প্রান্তিক লেভেলে যারা অসম্ভব দেশপ্রেমিক, ওরা অসম্ভব ইসলামের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, মানে যে সাপোর্টার যারা আছে নেতৃত্বে, এগুলো রোটেন এই। সো ওই মানুষগুলোর আসলে স্মরণ করা উচিত। মানে আমি আজকে ওই প্রোগ্রামের মাধ্যমে মানুষগুলোকে স্মরণ করতে চাই। আমি দেখেছি অনেকের পায়ে গুলি ঢুকেছে, অনেকের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিএনপি জামাত সব দলেরই, সাধারণ মানুষ অনেক নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে মানুষ। ওই মানুষগুলো বাংলাদেশে হলো এম্পাওয়ার্ড হওয়া উচিত। ওই মানুষগুলো অনেক কষ্টে আছে, পকেটে টাকা নাই, চাকরি নাই, স্বাস্থ্য চিকিৎসা কোনো কিছু নেই। আমার মানে যদি কোনো সুযোগ পাইতাম ওই মানুষগুলোর জন্য কিছু করতে চাই, অথবা অ্যাটলিস্ট মানে সবাইকে আল্লাহ কোনোভাবে হেদায়েত দান করুক, ওরা যাতে বাংলাদেশের কোনো জায়গায় সবাই তো পাইলো, ওরা যাতে কিছু পায়, এটা বিষয়। মানে বিএনপির কর্মীদের কথা বলছেন? বিএনপি জামাতের অনেক নির্যাতিত নিপীড়িত, মামলা হয়েছে এক একজন 100-200 করে মামলা হয়েছে। সবাই তো নেতা হইতে পারে না, এটা একটা সিস্টেম থাকা উচিত যে ওই মানুষগুলো যাতে হলো তাদের মানে এত বছরে নির্যাতিত ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, আচ্ছা, ওই মানুষটা যাতে কোনো কিছু করে খাইতে পারে পলিটিক্যাল কারণে। আচ্ছা, আমরা একেবারে শেষ, এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপির সাথে জামাত কি একসাথেই চলবে? এবং এনসিপিকে বি টিম বলে জামাতের অনেকেই। না, এনসিপির ভবিষ্যৎ ভালো আছে যদি মানে এনসিপি রাইট পলিটিক্সটা করতে পারে। এবং এনসিপি আমার মনে হচ্ছে যে ডে বাই তারা অনেক কিছু লার্ন করেছে। এবং এনসিপির এখন আমাদের প্রাথমিক কাজ হলো অর্গানাইজেশন বিল্ড আপ করা। আমরা অলরেডি এটাতে কাজ শুরু করেছি। সো হোপস আমরা বেটার কোনো কিছু। জামাতের সাথেই থাকবে, একসাথেই চলবে? এটা হলো পরিস্থিতি বা সময় বলবে। তবে এখন যে ভেঙে যাচ্ছে জোট অথবা এরকম কোনো কিছু আমাদের মধ্যে আলোচনা হয় নাই বা কোনো কিছু, আমাদের কিছু খুবই স্পষ্ট, আমাদের আইডিয়া বা সব কিছু আমাদের কাছে, ওদের আইডিয়া। এনসিপিতে জামাতের প্রভাব আছে নাকি নাই? এনসিপিতে কেন জামাতের প্রভাব থাকবে? বলা হয় যে শিবিরের অনেক নেতারা এনসিপিতে প্রভাব রাখে এবং পুরনো অনেক নেতারাই তো এনসিপিতে ঢুকেছে। না, এটা যখন এনসিপিতে ঢুকেছে প্রথমে হয়তো বা অনেকের কিছু বায়াসনেস থাকতে পারে। তখন আপনি একজনের সাথে সংসার করলে ডিভোর্স হয়ে গেল, তারপরে তো কিছুদিন মায়া থাকে, তো নতুন সঙ্গী আসলে তার সাথে সবকিছু হয়ে যায়। কিন্তু অনেকেই বলে জামাতের সাথে একবার যে যায় সেটা আর ডিভোর্স হয় না। কেন? বিএনপির সাথে তো ভালোবাসা। কিন্তু সে যেখানে আমি এটা বলতেছি না, যারা আসছে যেখানেই যাক জামাতের ওই প্রভাবটা তার মধ্যে থাকে, এটা বলে। তো সেই কারণে এই প্রশ্নটা আর কি, যে সেই প্রভাবটা এনসিপিতেও পড়ে কি না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। পলিটিক্স ডিফারেন্ট, আমাদের পলিটিক্স ডিফারেন্ট, মানে সেক্টরটাই আলাদা। তাদের পলিটিক্স আল্লাহর জন্য, বা ওইখানে ইসলামিক কোরআনটা হলো সংবিধান, ওই জায়গাটায় তারা ওইটা বাস্তবায়ন করতে চায় না তাদের। আমরা তো বর্তমান যেটা সংবিধান ওইটা চেঞ্জ করে তারপরে এই জন্য কাজ করতে। ফলত আমাদের এটা তো ইসলামিক পলিটিক্স, আমাদের সেকুলার পলিটিক্স, এবং এটা খুবই স্পষ্ট। এটা জামাতও বুঝে, আমরাও বুঝি। ঈদের সময় আমরা অনেক সিরিয়াস আলাপ করে ফেললাম। এটা তো ঈদের আলাপ হয় না, না, আমরা যে রসালাপ দিয়ে কই যে ঢুকে গেছে। না, আমরা ওই যে কড়া আলাপটা কেটে দেওয়ার পরে শুধু আলাপটা রেখেছিলাম। কিন্তু আপনি শুভেচ্ছা জানাতে পারেন আপনার যারা ভক্ত, অনুরাগ, দর্শক, ফ্যান, ফলোয়ার কিংবা ভোটার, সবাইকেই আপনি শুভেচ্ছা জানাতে পারেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং বিশেষ করে প্রথমে সাংবাদিক ভাইদের, ভালো সাংবাদিকতা যদি যারা আছেন তাদেরকেই। এটা আপনাদের অনেকের আনন্দের হয় না, আপনারা ঈদের সময় অনেকে ডিউটি পালন করতে হয়। আমরা হয়তো ঈদের নামাজ পড়ি, আপনারা এইভাবে ক্যামেরাটা ধরে রাখেন।
দ্বিতীয় হলো প্রশাসনের ভাইয়েরা, যারা আমরা ঈদের সময় হলো এরকম স্ট্যাচুর মতন আপনারা দাঁড়িয়ে থাকেন, তো ওই সময় হয়তো বা ঈদের প্রিয়জনদের কাছে যাওয়া হয় না, অথবা যাওয়া হয়নি আপনাদের, এই জন্য হলো আপনাদের ঈদটা সুন্দর হোক। আর অনেক শহীদ ফ্যামিলি আছেন যারা হয়তো সন্তান ঈদ করতেন, হয়তো আজকে তাদের সন্তানটা তাদের কাছে নাই, তবে বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো আপনারা তাদের কাছে একটু যাবেন, নিজেকে তাদের সন্তান হিসাবে নিজেদেরকে তাদের কাছে নিয়ে যাবেন। অনেকে আছেন তার হাজবেন্ড নাই, অনেকে বোন নাই, আপনারা সেই জায়গাটা তাদের পূরণ করার চেষ্টা করবেন। তারা তো বাংলাদেশের জন্য জীবনটা দিয়েছে। এবং ইফতারের সময় এই যে রোজাতে গিয়েছিল, সেখানে হলো সবার একটা পার্টি ছিল, ইফতার পার্টি, সবার মধ্যে একটা হিংসা বিদ্বেষ বলে সবাই একসাথে আমরা নামাজে ছিলাম, আমি ইফতারে ছিলাম। আশা করি ঈদের যে আনন্দ, এই আনন্দের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে প্রতিহিংসা এবং বিভিন্ন দলকে একে এক অপরকে খেয়ে দেওয়ার যে একটা রাজনীতি, সেটা থেকে এই ঈদের মাধ্যমে আমরা বের হয়ে নতুন একটা বাংলাদেশের সংস্কৃতিতে যাব, যেখানে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো। এবং সবাই আপনারা দোয়া করবেন, এবং যারা আমাকে ভোট দিয়েছেন বিশেষত আপনাদেরকে ঈদের অনেক শুভেচ্ছা। সবাই একটু এটাতে ঈর্ষা কাতর হয়, সবাই ঢাকা ৮-এর ভোটার হবে কিনা, এই জন্য সবাই ঢাকা ৮-এর শুধু ভোটার না, নট অনলি ঢাকা ৮, পুরো বাংলাদেশের মানুষের যারা সংস্কারে ভোট দিয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ। তবে বিএনপি তো বলতে ঈদের পরে আন্দোলন এরকম বিষয় না, এবার কিন্তু সংসদ শুরু হলে সবাই আপনারা সংসদ ভবনের সামনে যাবেন, যা বলবেন আমাদের সংস্কার কার্যক্রম বুঝাইয়া দেন, না দিলে কাউকে সংসদ থেকে বের হইতে দিবেন না। আচ্ছা, ঈদের সময় এই আহ্বান। আচ্ছা, সবাই আনন্দের মুডে আছে, সবাইকে আমি তো শুভেচ্ছা। হাসতে হাসতে বলছি। আপনাকেও শুভেচ্ছা। দর্শক যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদেরকে আবারও ঈদ মোবারক, ঈদের আনন্দ চলতে থাকুক, আমরা আপনাদের পাশে আছি সবসময়। শুভকামনা।